আপনি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন না? না ম্যাডাম, আমি তো ক্লাস 8 অবধি পড়াশোনা করেছি। আচ্ছা, তাহলে ডক্টর স্বপ্নদীপ ঘোষ আপনার সম্বন্ধে যা বলেছেন সেটা তাহলে ঠিক নয়, মিথ্যা কথা। অবজেকশন ইওর অনার, আমি একটা কথা বলতে চাই। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ। ডক্টর স্বপ্নদীপ ঘোষ, আপনি ভালো করে দেখে বলুন তো, আপনি কি এনার কথাই মেডিকেল ক্যাম্পে গিয়েছিলেন নাকি এনার মতন দেখতে অন্য কারোর কথায় মেডিকেল ক্যাম্পে গিয়েছিলেন? আমার মনে হচ্ছে স্যার এরই মতো দেখতে কেউ, ইনি নন। আমি হয়তো নার্ভাস হয়ে গিয়ে ভুল। অবজেকশন ইওর অনার, আমি যখন এতক্ষণ ধরে এতগুলো তথ্য প্রমাণ এই আদালতে পেশ করছি, তাহলে আমার তথ্য প্রমাণের ওপর আমার লার্নেড ফ্রেন্ডের একটু কনফিডেন্স রাখা উচিত। আপনি এক্সাইটেড হবেন না, বসুন। আমার দায়িত্ব, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই লোক সেই লোক নাকি আলাদা কোনো লোক। ইওর অনার, এই শ্যামল দাস এই লোক, ফটোগ্রাফের লোক, এবং সিসিটিভি ফুটেজে যে লোককে স্বপ্নদীপ ঘোষের সাথে দেখা গেছে তাদের মিলিয়ে দেখার দায়িত্ব এখন আদালতের। আপনি বসুন। শ্যামল বাবু, এবার আপনি আমায় বলুন, ডক্টর স্বপ্নদীপ ঘোষকে আপনি ঠিক কতদিন চেনেন? মাঝে মধ্যে ওই কিছু খুচখাচ কাজ করে দেওয়ার সুবাদে ওনাকে চিনি। ঠিক কি ধরনের কাজ করেছেন ওর কথায়? কি কাজ করেছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি কাজ করেছেন? অবজেকশন ইওর অনার, যাকে প্রশ্ন করা হচ্ছে তাকে যদি এভাবে সাইকোলজিক্যাল প্রেশার দেওয়া হয় তাহলে সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে না, আর যদি দেয়ও উল্টো পাল্টা উত্তর দেবে, এবং আমাদের কাছে তার প্রচুর এক্সাম্পল আছে। আমরা এখন বিচারের শেষ পর্যায়ে চলে এসেছি মিস্টার অনির্বাণ চ্যাটার্জি। এখন যদি আপনি পুরোটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মনে হবে ইচ্ছে করে আপনি সেটা করছেন। আপনি আমার লার্নেড ফ্রেন্ড, সত্য সন্ধানী, আমারই মতন, তাই বলছি একটু খেয়াল করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন অভিযুক্ত কি। আমি আমার নাম প্রচার করার জন্য মিথ্যেটা সত্যি আর সত্যিটা মিথ্যে করছি না মিস্টার চ্যাটার্জি, ভরসা রাখুন। এবার বলুন, কি কাজে আপনি সমুদ্রের ধারে গেছিলেন? আসলে স্বপ্নদীপ স্যার আমাদেরকে একটা কাজ করে দিতে বলেছিলেন এবং তার জন্য তিনি আমাদের একটা মোটা টাকা দেবেন বলেছিলেন। তিনি কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্সও দেন। ওই কাজটা করতেই আমরা 4 জন যাই। আমরা সমুদ্রে গিয়েছিলাম। কাজটা হলো শবনম খাতুনকে নিকাশ করে দেওয়া। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মাই লর্ড, উনি যে আরো বেশি টাকার লোভে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন না তারও বা কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারান্টি নেই অনার, কিন্তু আমার সামনে যে প্রমাণ এবং সাক্ষী রয়েছে সেই বক্তব্যই এনাফ গ্যারান্টি নয় অনার। এবার আপনি বলুন, আপনাদের ঠিক কি প্ল্যান ছিল?
আমাদেরকে বলা হয়েছিল সমুদ্রের একদম গভীরে শবনম খাতুনকে টেনে নিয়ে যেতে। যাতে উনি শ্বাস নিতে না পারেন এবং মারা যান। এবং যে কোনো প্রকারে আমাদের ওনার মৃত্যুটা সুনিশ্চিত করতে বলা হয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার, যে ছবিগুলো আমি আদালতে এর মধ্যেই পেশ করে রেখেছি এবং এই ভয়েস রেকর্ড দুটোর ওপরেই আমি আদালতকে অনুরোধ জানাচ্ছি নজর রাখতে। Another point to be noted, my lord. এখানে 4 জনের মধ্যে থেকে মাত্র একজন এসেছে কথা বলার জন্য, অন্য 3 জন কিন্তু এখনো অবধি নন ট্রেসেবল। তার মানে আবার আমি রিপিট করতে চাই মে লর্ড, যে এর কি কোনো গ্যারেন্টি আছে যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে না? আর সেই মিথ্যের বেসিসে আমরা একজন ডাক্তারকে অ্যাকিউজ করছি, আর তার সূত্র ধরেই আমরা ডক্টর রোহিণী চৌধুরীকে ধরে নিচ্ছি যে উনি এই সমস্ত কিছু প্ল্যানিং করেছেন। এটা কি ঠিক বিচার হচ্ছে, মাই লর্ড? আপনার কাছে আর কোনো প্রমাণ আছে? ইওর অনার, এই মুহূর্তে এর থেকে বেশি প্রমাণ আমার হাতে নেই, এবং আমি এটাও জানি যথাযোগ্য প্রমাণের অভাবে ইনি বেকসুর খালাস পেয়ে যাবেন। কারণ জলের ধারে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার কোনো ফটোগ্রাফ বা কোনো ফুটেজ এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু আমার কাছে আরো এমন কিছু প্রমাণ আছে, এমন কিছু তথ্য আছে যেটা আগামী দিনে আমি আদালতে পেশ করব, এবং সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই হত্যার মোটিভ কি ছিল এবং এই হত্যার সঙ্গে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। আমি আগামী দিন আদালতে সেই সমস্ত তথ্য এবং প্রমাণ পেশ করতে চাই। আশা করছি ইওর অনার আমাকে সেই সুযোগ দেওয়া হবে। আজকের মতো কোর্ট এখানে অ্যাডজর্ন হলো। আগামীকাল আমাদের আবার এই একই জায়গায় দেখা হবে। স্যার, স্যার কিছুই তো প্রমাণ করতে পারলো না স্যার। আপনি তো বুঝতেই পারলেন পয়সা দিয়ে একজন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে যে কিনা এই সমস্ত কথাগুলো বানিয়ে বানিয়ে বললো। আমরা তাকে চিনি না, জানি না, কোনোদিনও দেখিনি, কি করে আমি কানেক্টেড হব এই মানুষটার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তর্কের খাতিরে ধরে নিলাম যে স্বপ্নদীপ ওর কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য এই লোকটাকে কাজে লাগিয়েছে, তাহলে তো পুরোটা স্বপ্নদীপের ব্যাপার। আমি কোথায় কানেক্টেড বলুন? আমি তো কানেক্টেড নই। আর আমার যদি এরকম একটা প্ল্যান থাকতো শবনম খাতুনকে মেরে ফেলার বা মেরে দেওয়ার, তাহলে আমি খুনির কাছে যেতাম, আমি তো স্বপ্নদীপের কাছে যেতাম না। ও তো একজন ডাক্তার। আপনি তো চিন্তা করছেন কেন? আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখুন। আপনি প্লিজ একটু দেখবেন, আপনি প্লিজ একটু দেখবেন, কোনোভাবেই যেন রোহিণী চৌধুরীর গায়ে কোনো আঁচ না লাগে। শবনম খাতুন এখন ক্ষেপে উঠেছে, উঠে পড়ে লেগেছে রোহিণীকে দোষী প্রমাণ করার জন্য। নিজে অন্যায় করেছে, নিজে অধর্ম করেছে, সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য ও এরকম একটা কাজ করছে। আজ না হয় কাল সত্যটা সবার সামনে আসবে। চলো অপরাজিতা। সত্য কোনোদিন অপেক্ষা করে না, যেটা সত্যি সেটা সবার সামনে আসবেই। আর এখানে শাস্তি না পেলেও অন্য একটা জগৎ আছে, সেখানে কিন্তু বিচার হবে, আর সেখানে শাস্তি কিন্তু কেউ রোধ করতে পারবে না। আর আমার বিশ্বাস, আমাকে যারা খুন করার চেষ্টা করেছিল না, তাদের ঠিক বিচার হবে, আল্লাহ তার বিচার করবে। চলো দীপদীপ, চলো।
তা কেসের গতি প্রকৃতি কি বুঝছো? মনে তো হচ্ছে তোমরাই জিতে যাবে। জিতবে মানে কি বলছো তুমি? জিতবে তো বটেই, যে অন্যায় করেছে তার শাস্তি হবে না? যারা ন্যায়ের পথে আছে, যারা সত্যের পথে আছে, তাদের তো জয় হবেই। এতে তোমার কোনো সন্দেহ আছে নাকি? না না, কেস কামারির কথা কিছু বলা যায় নাকি? দেখো, মানুষ যদি ন্যায়ের পথে থেকে সঠিক বিচার পেত তাহলে তো কোনো চিন্তাই থাকতো না। এই কেসটার মেরিট খুব ভালো আছে বাবা, আর আমাদের লয়ারও খুব ভালো। আর উনি যে কিভাবে পরিশ্রম করছেন সেটা ভাবা যায় না। শি ইজ রিয়েলি ওয়ার্কিং হার্ড। আঙ্কেল, আরও একজন লয়ার কিন্তু সমানভাবে পরিশ্রম করছেন। কি বলো তো? বুঝতে পারছেন না? আপনার ছেলে। ও এটা ওর জীবন মরণ পণ না? হ্যাঁ, একটা সত্যিকে প্রতিষ্ঠা করার জন্য এইটুকু লড়বো না বাবা? একটা মেয়ে এভাবে বঞ্চিত হবে, এভাবে একা লড়াই করে যাবে, তার পাশে দাঁড়াবো না, এটা তো হতে পারে না। না ঠিক, 100 বার ঠিক। কিন্তু আমার তো আর তর সইছে না। কি ব্যাপারে আন্টি? তুমি এখনো বুঝতে পারছো না অপরাজিতা আমি তোমায় কি বলছি? মানে তুমি কি এখনো মাইন্ড মেকআপ করতে পারোনি? মা, আবার তুমি এসব নিয়ে? আমি মন ঠিক করেছি আন্টি। মন ঠিক করে নিয়েছো মা? মন ঠিক করে নিয়েছো? বাহ বাহ বাহ, তোমার মনের কথাটা মন খুলে বলো তো মা। আমরা যে আর অপেক্ষা করতে পারছি না। এমন একটা মা লক্ষ্মী আমাদের ঘরে আছে, অথচ তাকে আমরা লক্ষ্মী রূপে বরণ করতে পারছি না। এই যে মনে আমাদের কত বড় কষ্ট, সে তোমাকে আমরা বোঝাতে পারবো না মা। কেসটা মিটে যাক, তারপর যা ইচ্ছে হয় আপনারা করবেন। আমাদের যা ইচ্ছে হয় সেটা আমরা কখনোই করব না অপরাজিতা। তোমার ইচ্ছে হলে তবেই হবে, তা না হলে নয়। আমার ইচ্ছের কথা যদি আমাকে এখনো মুখ ফুটে বলতে হয়, তাহলে এই জীবনে আমার ইচ্ছেটা বরঞ্চ তোলাই থাক। আমার ইচ্ছের কথা জানার আর দরকার নেই। তবুও তোমাকে বুঝতে হবে যে মানসিকভাবে তুমি কতটা প্রস্তুত। দেবদীপ, মানসিকভাবে প্রস্তুত না হলে কিন্তু আমি কথাটা বলতে পারতাম না। কার জন্য অপেক্ষা করে বসে থাকবে বলতো? এই তো ওর অবস্থা। ওর যে স্বামী, সে এখন সবচাইতে ওর বিরুদ্ধে লড়ছে। এটা যে কত বড় কষ্ট সে তুই বুঝতে পারছিস না? কি ভাগ্য মেয়েটার, ও জীবনে কি পেলো আমি তো এটাই বুঝতে পারছি না। এত কষ্ট, এত লড়াই, এতদিন ধরে যাকে ভালোবাসলো, এত ভালোবাসা, আর আলটিমেটলি তার নেট রেজাল্টটা কি? বিগ জিরো, একটা শূন্য ছাড়া আর কিচ্ছু না। হয়তো এটারই দরকার ছিল আন্টি। তুমি এখন বুঝতে পারছো তো অপরাজিতা? তুমি একটা ভুল ছেলেকে ভালোবেসেছিলে। আমি কোনো ভুল ছেলেকে ভালোবাসিনি আন্টি। তার মানে তুমি বলতে চাইছো রোহিণীর পাল্লায় পড়ে ও? প্রত্যেকটা মানুষ আলাদা আঙ্কেল। ও ওর মতো, ও মানুষের মুখের কথায় বেশি বিশ্বাস করে, তাই রোহিণী চৌধুরীর কথা আজ ওর কাছে বেদবাক্যের মতো। আর তার থেকে বড় কথা, ও আমার ব্যাপারে খুবই পজেসিভ। তাই আমাকে দেবদীপের সাথে দেখে ওর এই রিয়াকশন। ও
ও তাহলে তো আমার না থাকাটাই ভালো, মানে ওর এরকম রিয়াকশন হবে না, আর তোমার কেসের জায়গাটাও সহজ হবে। এত আপসেট হয়ে থাকার তো কিছু নেই। আপসেট হয়ে থাকবো না মা, তুমি বলছো আপসেট হয়ে থাকবো না? ওরা প্রাণপণে চেষ্টা করছে রোহিণীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, আর আমি আপসেট হয়ে থাকবো না? আসলে প্রতিশোধ নিচ্ছে, যেন তেন প্রকারে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই যে যশকে আমি বিয়ে করেছি, আমরা নতুন করে সংসার করার কথা ভাবছি, এটা কোনোভাবে সহ্যই করতে পারছে না। সেই কারণে যেমন তেমন ভাবে চাইছে আমাকে ট্র্যাপ করতে। সে পুরনো কোথাকার কবেকার কথা, সত্যি মিথ্যে যা নয় তাই তুলে আনছে এবং সেটাকে এমন ভাবে সাজিয়ে প্রেজেন্ট করছে যাতে কেসটা একদম পুরোপুরি শাবনামের দিকে চলে যায়, শাবনামের ফরে হয়ে যায়। তোরা কি করছিস? না তোমরা কিছু বলতে পারছো না? ওর আগের কীর্তিকলাপের কথাগুলো তোরা কিছু বলতে পারছিস না? ও যে কিভাবে মেন্টাল টর্চার করেছে দিনের পর দিন, সেই কথাগুলো বল, গিয়ে বল ওদের। ঠিক কথা, রোহিণীর সঙ্গে তোমার বিয়ে হবে এটা জানার পরেও শাবনাম ডেকে পাঠিয়েছিল ওকে বাঁচানোর জন্য। এখানে বহুদিন বসবাস করেছে, এগুলো বলতে পারোনি কোর্টে? আমি না বুঝতে পারছি না। আন্টি আমাদের কথা বলার তেমন সুযোগই দিচ্ছে না গো। আরও একদিন তো আছে হাতে। ওরা বলেছে যে আগামী 1-2 দিনের মধ্যেই সবটা শেষ করে ফেলবে, আর সেই দিন আমি কথা বলবো, শেষ দিনটা আমি কথা বলবো। আমাদের লয়ার বলেছে আমাকে যে একটা দিন আমাকে কথা বলার সুযোগ দেবে। তোর কি মনে হয় যশ, তুই কথা বলবি, ও কোনো কথা বলবে না? 100 বার বলবে। তুই যে কটা কথা বলবি প্রত্যেকটা কথাই ও তোকে কাউন্টার করবে। বুঝতে পারছিস না এখনো? জানো আন্টি, এই নাকি ও যশকে ভালোবাসতো, এই নাকি যশের প্রতি ভালোবাসার ওর নমুনা। কি বলবে বলো? আজ যশ আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আমি তো যশকে ছেড়ে চলে যাইনি। একটা মুহূর্তের জন্যও আমি তো যশকে ছেড়ে চলে যাইনি আন্টি। আমি যে মুহূর্তে শুনেছি যে যশের জীবনে এত বড় একটা বিপর্যয় নেমে এসছে, আমি কিন্তু কিচ্ছু না ভেবে, আমার কোনো স্বার্থের কথা না ভেবে আমি ছুটে চলে এসেছি। কারণ আমি জানতাম যশের পাশে আমাকে দাঁড়াতে হবে, ওকে আমায় সাপোর্ট দিতে হবে। তো জানি বাবু, কিন্তু কি হয়েছে বলো তো, বিষয়টা শাবনাম পুরোটাই স্বার্থের জায়গা থেকে দেখছে। আমার কিন্তু কোনো স্বার্থগন্ধ ছিল না আন্টি। আমি জানতাম না যে যশের সঙ্গে আমার সম্পর্কের এই পরিণতিটা হবে। আমি কিন্তু জানতাম না যে শাবনাম আর ফিরে আসবে না, বা ফিরে আসলেও একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়বে। এগুলো কিন্তু আমি জানতাম না। দেবদেব, আমি জীবনে কোনো কিছু সহজে পাইনি, তাই সহজের প্রতি আমার লোভও নেই। আমি জীবনে যা পেয়েছি সবকিছু কঠিন রাস্তায় পেয়েছি, কঠিন পথ দিয়ে আমাকে যেতে হয়েছে। সহজ পথে আমি যেতেও চাই না। আচ্ছা, ও মানে তোমার প্রতি পজেসিভ বলেই, মানে বলছো এতে ওর কোনো দোষ নেই? দেখো দেবদেব, আন্টি আমাকে বলছিল যে আমি ভুল ছেলেকে বিয়ে করেছি, ভুল ছেলেকে ভালোবেসেছি। তাই আমি আন্টিকে বললাম যে ও আলাদা, ওর ধরনটা আলাদা, ওর চিন্তা ভাবনা আলাদা। কিন্তু আমি একবারও বলছি না যে ও আগের মতোই আমায় ভালোবাসে। আর এখন রোহিণী চৌধুরী ওর বিবাহিতা স্ত্রী, আমি কোনোভাবেই ওদের সম্পর্ক নষ্ট করতে চাই না। আচ্ছা, মানে রোহিণী চৌধুরীর সাথে ওর সম্পর্কটা যাতে নষ্ট না হয় সেই জন্য তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো? এই চিনলে তুমি আমাকে? তোমার কি মনে হয় দেবদীপ আমি কাউকে এতটা অসম্মান, এতটা অপমান করতে পারি?
আমি কিন্তু তোমার গুণেই তোমাকে অ্যাকসেপ্ট করেছি। আর হ্যাঁ, আজ আমি তোমার বাবা মার সামনে আমি বলছি, আমি স্বীকার করছি, আমি যশোজিৎ বোসকে ভালোবেসেছিলাম। কিন্তু এ জীবনে যে আমি তোমার মতো মানুষ কখনো দেখিনি দীপ্তিপ। তাই তোমার প্রতি না আমার অসীম শ্রদ্ধা। আমি তোমার শ্রদ্ধা চাইনি অপরাজিতা। শ্রদ্ধা ছাড়া যে কোনো সম্পর্ক তৈরি হয় না।